কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী এই অভিযোগের তকমা দিয়ে ভারত ছাড়া করা হচ্ছে অসংখ্য মানুষকে। প্রতিদিনই তারা ভারতীয় বিভিন্ন সীমান্ত পয়েন্টে হাজির হচ্ছে। তাদেরকে নিয়ে কলকাতা, বিবিসি, আন্তর্জাতিক গণমাধ্যম, বাংলাদেশেও নানা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। সরকার অনেকটা নিশ্চুপ হয়ে আছে। 100 বাংলাদেশিকে গতকালকে হস্তান্তর করা হয়েছে বিজিবির কাছে, এই খবরও এসেছে। কিন্তু এটা কি সঠিক পন্থা? ভারত যাকে মনে করবে অনুপ্রবেশকারী সেটাই কি সঠিক? একটা আজ বাংলা নিউজ, সম্ভবত এটা কলকাতার কোনো চ্যানেল, এটা দেখেন। কান্না পেয়ে যাচ্ছে, দুঃখে, মায়া। ভারত ছেড়ে যেতে ইচ্ছা করছে না। দেখেন, দীর্ঘদিন খাবার এখানে ছিলাম, খাচ্ছিলাম, এখন দেশে কষ্ট হবে, কি হবে? ঠিক আছে, চলে দেশে বউ বাচ্চা নিয়েছিলাম শান্তিতে। আসলে এই সাক্ষাৎকারটা দেখে পুরোটা বুঝতে পারবেন না, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে লম্বা সময় ধরে তিনি ভারতে ছিলেন, বহুকাল আগে হয়তো বাংলাদেশ থেকে এসছে। তো যেটা বিবিসি একটা সাক্ষাৎকারে সেটা পরিষ্কার, ভারত থেকে বাংলাদেশে ফিরতে চাওয়াদের সীমান্তে অপেক্ষা, জেরা এবং তারপর আজকে অমিত শাহ বলেছেন যদি স্বেচ্ছায় কেউ ফিরে যায় তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে না। যদি স্বেচ্ছায় কেউ ফিরে যায়, যদি না ফিরতে চায় তাহলে তাদেরকে আটক করা হবে। তো ভয়ের চোটে অনেকেই চলে যাচ্ছে। কারা চলে যাচ্ছে খেয়াল করেন। তাদেরকে বিতাড়িত করার জন্য আগে সিএএ, তারপরে হচ্ছে সংশোধিত ভোটার তালিকা, সেখান থেকে প্রায় 91 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। চিন্তা করতে পারেন, ভারত সরকারের দৃষ্টিতে বা শুভেন্দু অধিকারীর দৃষ্টিতে এরা অনুপ্রবেশকারী, এরা বাংলাদেশি। তাহলে এই লক্ষ লক্ষ মানুষের চাপ বাংলাদেশকে নিতে হবে, যেখানে 10-12 লাখ রোহিঙ্গার চাপই বাংলাদেশ সামাল দিতে পারছে না। সেখানে সম্ভব এটা বাস্তবে? আমি বলবো না। ধরেন যদি বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে তেমন কোনো তালিকা করা শুরু করে ইচ্ছা মতো, এবং এরকম একটা সংখ্যা যদি নির্দিষ্ট করে, তখন কি হবে ভাবুন তো। সংঘাত অনিবার্য। আচ্ছা, বাচ্চু মুন্সির একটা সাক্ষাৎকার নিয়েছে, বলা হচ্ছে যারা ভারতে অবৈধভাবে এসেছিলেন তারা যদি স্বেচ্ছায় ফিরে যেতে চান তাহলে তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ওই ঘোষণার আগেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য অনেক মানুষ প্রতিদিন হাজির হচ্ছেন সাতক্ষীরা আর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সীমান্ত অঞ্চলে। সেই সীমান্তেই দেখা হয়েছিল বাচ্চু মুন্সির সঙ্গে। এই বাচ্চু মুন্সির কি বলেছে একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন। তিনি বলছেন, যখন আমার বয়স বছর 10 বাবা মার হাত ধরে ভারতে চলে আসি। 10 বছর বয়সে বাচ্চু মুন্সি বাবা মায়ের হাত ধরে চলে আসে। প্রায় 38 বছর হয়ে গেল, এখানেই বিয়ে করেছি, ছেলে মেয়ে হয়েছে, তাদের বিয়েও দিয়েছি এখানে, বলছিলেন তিনি। কলকাতার দমদম বিমানবন্দর লাগোয়া এলাকায় থাকতেন বলে জানান বাচ্চু মুন্সি। তিনি সপরিবারে হাজির হয়েছিলেন বাংলাদেশের সাতক্ষীরা জেলার লাগোয়া উত্তর 24 পরগনার একটি সীমান্ত চৌকি হাকিমপুরে। আদতে তিনি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা বলে দাবি করেছিলেন মিস্টার মুন্সি। তার মানে দেখেন, 10 বছর বয়সে এসছেন, তার বাবা মা নেই, 38 বছর পার হয়ে গেল ভারতের মাটিতে,
এখানে বিয়ে করছে, ছেলে মেয়ে হয়েছে, তাদেরকে বিয়েও দিচ্ছে। এই বাচ্চু মুন্সি যদি বাংলাদেশে চলে আসে, সেই কোথায় তিনি সপরিবারে হাজির হয়েছিলেন সাতক্ষীরা জেলার। তিনি আদতে বাংলাদেশে খুলনা জেলার বাসিন্দা বলে বলছিলেন মুন্সি, বাচ্চু মুন্সি। তাহলে খুলনা জেলার কোন জায়গায় সে ভিটে মাটি পাবে? 38 বছর আগে যে বাচ্চু মুন্সি বাংলাদেশ ছেড়ে চলে যায়, অনেক হিন্দুও গেছে, তাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলো বাচ্চু মুন্সির, কারণ বাচ্চু মুন্সি হচ্ছে মুসলমান। এই বাচ্চু মুন্সি কোথায় যাবে, কার কাছে যাবে, কোথায় থাকবে? তার ভিটে মাটির কোনো চিহ্ন আছে? নেই। তাহলে এই যে বাচ্চু মুন্সি সেখানে বিয়ে করলো, তার ছেলে মেয়ে ওখানে জন্ম নিছে, তারাও অবৈধ বাংলাদেশি। তাহলে যাকে বিয়ে করেছে জানি না তার স্ট্যাটাসটা কি। যদি মুসলমান হয় তাহলে সেই ভারতের মাটিতে জন্ম নেয়া সেই স্বামী সুদ্ধা তার ছেলে মেয়েকেও চলে আসতে হবে, কিন্তু কোথায় আসবে, কোথায় যাবে, কোথায় থাকবে? এত বছরেও নাগরিকত্ব পাওয়ার অধিকার জন্ম নেয়নি। আমি সেজন্য বলছি যে বাংলাদেশও যদি এই ভারতের সিএ এর মতন যদি একটা জরিপ শুরু করে এবং নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে, তাহলে কি হবে, কি দাঁড়াবে? দেশ ভাগের সময় বেশ কিছু মানুষ ওই পার থেকে এই পারে এসছে, এই পার থেকে ওই পারে চলে গেছে। শুভেন্দু অধিকারী নিজে বলেছেন তার মা বরিশালের। তাহলে শুভেন্দু অধিকারী চলে যাবে, যাওয়া উচিত কিনা? এইসব প্রশ্নের কোনো জবাব নেই। কারণ গরিব মানুষ যাদের টাকা নেই তারা এই প্রশ্নের মীমাংসা করতে পারবে না। যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে আর শুভেন্দু অধিকারীদেরকে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতায় রাখবে, ততদিন এর সমাধান নেই। বাংলাদেশ কি করবে? তাদের দৃষ্টিতে অনুপ্রবেশকারী, অর্থাৎ আজকে থেকে 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর আগে যারা এসছে সবাই অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গ, আমি শুধু একটা কথা বলি, ছারখার হয়ে যাবে। এমন কোনো পাড়া মহল্লা পাওয়া যাবে না যেখানে বাংলাদেশ থেকে যায়নি। আর বাংলাদেশেরও বহু নাগরিক তারা জানে যে তার মা অথবা তার বাবা তারা ভারত থেকে এসছে। তাহলে সেই হিসাবে তো বলা যায়, যেমন দেশভাগের পর আমার মা চলে আসে তার বাবার হাত ধরে বাংলাদেশে, তাহলে তো আমিও ভারতীয়। আমার মা ওই পার থেকে এসছে, আমার মা ভারতীয়, আমিও ভারতীয়, তাই দাঁড়ায় না আমার বাবা এখানকার। এই জটিল প্রশ্নের মীমাংসা হয় যদি দুই দেশের একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের লোক, এই ধরনের যারা এপার ওপার করে ফেলছে 20 বছর আগে হোক, 40 বছর আগে হোক, তাদেরকে কি ধর্ম দিয়ে, সম্প্রদায় দিয়ে কিভাবে আপনি এখন এই সংকটের সমাধান করবে? ভারত তার মতন করে, বিজেপি সরকার তার মতন করে মীমাংসা করে। যখন তৃণমূল কংগ্রেস থাকে তখন তার মতন করে মীমাংসা হয়, তখন এই গরিব মানুষগুলো নিরাপদ থাকে, যারা 30-40 বছর আগে চলে গেছে ভারতে, তারা নিরাপদ। বিজেপি আসলে নিরাপদ না। এই সংকটের সমাধান ভারতকে করতে হবে আভ্যন্তরীণভাবে। যদি সেই তারা মনে করে যে বিপুল সংখ্যক মানুষ চলে এসছে, তাহলে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে। বাংলাদেশ কর্তৃপক্ষ যদি আপত্তি তোলে, তাহলে এই যে বহু বছর আগে দেশ ভাগের সময়, নানান সময় যে এপার ওপার মানুষ চলে গেল, সেই সংকটের সমাধান আন্তর্জাতিকভাবে হওয়া উচিত। কোনোভাবেই বিজেপি সরকারের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী চিহ্নিত করে তার গায়ে তকমা দিয়ে তাকে ভিটেমাটি ছাড় করার এই যে প্রক্রিয়া, এটা মানবাধিকারের লঙ্ঘন। জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো কেন নিশ্চুপ, সেটা আমার বোধগম্য না। দর্শক।